তোমাদের সবাইকে প্রথমেই জানাই রথযাত্রার শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার মনের আশা পূরণ হোক। তো এই কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে আমার ব্লগ অন্যরকম। আজকে তো ঘরে এসে ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, তোমরা তো টাইটেলে দেখতেই পেয়েছো। এর আগের তো আমি তোমাদেরকে বলেছিলাম, আমি তো শুধু হাঁপাচ্ছি। হ্যাঁ, তোমরা কিছু মনে করো না, খুব ব্যস্ত। তো চলো ভিডিওতে যাওয়া যাক। এখন আমি বেশিক্ষণ কথা বলতে পারছি না। তো পুরী থেকে একটা ছোট্ট জগন্নাথ ঠাকুর নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো আজকে সেই ঠাকুর আর কি আমি দুধ দিয়ে স্নান করিয়ে আসনে বসাবো। আসনে বসানোর আগে অংশ রথে তুলতে হবে, রথেই বসিয়ে দেব। তো তারপর তোমরা দেখতে থাকো কি হয় না হয়, তোমরা দেখতে থাকো। আমি আর বেশিক্ষণ কথা বলছি না, বাড়ি ভর্তি লোকজন, ওই জন্য জোরে কথাও বলতে পারছি না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই হলো আমাদের পুচকি জগন্নাথ ঠাকুরের পুচকি রথ। আর এই জগন্নাথ ঠাকুর পুরী থেকে নিয়ে এসছে। তো এতদিন তাকে আসনে বসানো হয়নি, আজকে তাকে আসনে বসাবো। তার আগে তাকে দুধ দিয়ে স্নান করিয়ে নেব। এটা হলো কাঁচা দুধ, তো এর মধ্যে রয়েছে অগুরু আর গোলাপ জল, এই শুধু আছে। তো এমনিতেই আর কি ঘরোয়াভাবে আমি ঠাকুরকে স্নান করিয়ে আসনে বসিয়ে দিচ্ছি। যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। অনেকে অনেক ধরনের নিয়ম মেনে ঠাকুর পুজো দিয়ে থাকে, তো সেই জন্যই আমি কথাগুলো বলে নিচ্ছি। আমি খুব সাদামাটাভাবে ঠাকুর পুজো দিই। আজকে তো সোমবার, বাবা ভোলানাথের মাথায়ও জল ঢালতে হবে। তো কিছুটা দুধ দিয়ে জগন্নাথ ঠাকুরকে স্নান করিয়ে দিলাম, আর কিছুটা দুধ বাবা ভোলানাথের মাথায় ঢালবো। ঠাকুর ঘরের আসনে পিতলের যে 3টে গোপাল দেখতে পাচ্ছ, সেই গোপাল 3টে হলো গিয়ে ছর্দি আর শেষদির। তো ওরা আমাদের বাড়িতে আজকে বেড়াতে এসছে, আজকে এখানে ওরা ভোগ খাবে, সেই জন্য এসছে। ঠাকুর ঘর, তারপরে জগন্নাথ ঠাকুরের রথ, এগুলো সব কৃপা সাজালো। তো কীরকম হয়েছে সাজানো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আজকে জানো তো ঠাকুর ঘর থেকে না খুব সুন্দর একটা গন্ধ আসছে, কারণ রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে, তো সেজন্য ঠাকুর ঘর থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে।
সবাই এখানে আছে, সবাই এখন একটু কথা বলছে, এখন আবার কীর্তন শুরু হবে। কেন কেন কি করছো? কোথায় আছো? ওয়াইফাই আছে না, একটু বৌদি ফোন, একটু ওয়াইফাই পাতা দে, গ্লাস দে। উপরে ঘরে রয়েছে সব বাচ্চা পার্টিরা, এখানে সব বাচ্চা পার্টিগুলো হল্লা করছে। জল খাবো, আমিও জল খাবো। আমিও তো দেবো না কিন্তু। তাড়াতাড়ি মাম্মি। এই হলো সব প্রসাদ প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমরা অল্প কয়েকজন শুধু বাকি আছি। সবার প্রসাদ নেওয়া হয়ে গেছে, এখন আমরা 10-12 জন শুধু প্রসাদ নেব। এই সিঁড়িতে জল ও শাহরুখকে দিয়েছি। উড়িয়া উড়িয়া দিয়ে যাও, সব এই আছে।
উপরে 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 রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বিচারে দিয়ে দিন। মেয়েটা আসেও না, মেয়েটা গল্পই করছে। সবাই রথ নিয়ে বেরোচ্ছে, এই আমাদের রাস্তার সামনেই টানবে, এখানটাতেই থাকবে, অন্য কোথাও যাবে না। এই যে বর্দি চলে যাচ্ছে। হ্যাঁ একটু টান। হ্যাঁ আমাদের অর্জুন এই প্রথমবার রথের কথা বললো। হ্যাঁ ও এর আগে রথ টানতে চাইতো না। হোটেলে তোদের রেট কেমন আছে রে ভাই কমের মধ্যে? সবাই চলে গেছে, সর্দি আর হলো কি শেষদা, এই দুজন শুধু আছে, আর বাকিরা সবাই চলে গেল। ওদেরকে বললাম থাকতে, তাও থাকলো না, বলে রথের দিন বাড়িতে যাই, সন্ধে বাতি দিতে হবে। আমি বলছিলাম যে সন্ধ্যের আগে আগে যেও, ওরা সেই 4টার সময় বাড়ি চলে গেল, সন্ধে তো সেই 6:30 হয়, কেউ থাকলো না। বলে শাড়ি পরে আর থাকতে পারছি না, বাড়ি যাই, বাড়ি গিয়ে শাড়িটাই চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু শুয়ে থাকি, আবার তো সন্ধ্যেবেলা সন্ধে পুজো আরতি করতে হবে। সবাই চলে গেল, ওরা থাকলে আর একটু বেশি ভালো লাগতো। তো আমরা আর কি সবাই এখন গল্প করছি, ওই সর্দি শেষদা, আমি আর আমার বর, এই 4 জন মিলে গল্প করছি একটু। তো এখন একটু শুয়েই থাকবো, সন্ধ্যের আগে আগে আবার উঠবো, সন্ধে বাতি দিতে হবে। আর ভিডিও করতেও ইচ্ছে করছে না, শরীরটা ভালো লাগছে না। 4:45 বাজে, তো 4:45টার সময় কৃপা কি 4:45 মানে এখন 4:45 বাজে, 5টার সময় কৃপার পড়া আছে, কৃপা পড়তে যাবে, আবার এসে আবার স্যারের কাছে পড়বে। 7টার সময় আবার কৃপার আরেকটা পড়া, সেটা বাড়িতেই হবে, এই ঘরেই বসবে ওরা। তো এই ঘরটা গুছিয়ে রেখে এখন একটু উপরের ঘরে যাই, 6টার সময় আবার নিচের ঘরে চলে আসবো। কি রে, তুই তো এখন বেরিয়ে যাবি না? যাবি না পড়তে? যেতে ইচ্ছে হচ্ছে না? তুই তো কোনো কাজ করিস নি, যা, এতদিন অনলাইনে ক্লাস করলি, আবার আজকে ফাঁকি দিবি, যা। কৃপা জানা তো এই সোমবারের পড়াটা করতেই চায় না, আসলে ওই যে আসলেই যে আবার স্যার পড়াবে, আর ওই যে স্যার আসে না 7টার সময়,
সেই স্যার 7টার থেকে প্রায় সেই 9:45-10টা অবধি পড়ায়। তো পুরো 5টা থেকে কৃপা একদম রাত 10টা অবধি পুরো আটকা থাকে। তো ওই জন্য এই পড়ায় আর কি, এই যে এই 5টার সময় এই পড়াটা করতেই চায় না। যায়, প্রতিদিনই যায়, কৃপার মধ্যে ওসব নেই। ও ছোটবেলা থেকেই খুব ভালো, মানে স্যারদের কাছে পড়তে যাবে, ম্যামদের কাছে পড়তে যাবে। কিন্তু এখন একটু ফাঁকিবাজ হয়ে গেছে, এখন বাড়িতে ঠিক মতো লেখাপড়াটা করে না। এমনি স্যারদের কাছে সবসময় পড়তে যাবে, স্যারদের পড়া ঠিক মতো করবে। স্যারেরা কখনো ওর নামে কোনো কিছু বলতে পারে না। আমিই বকবক করে বলি, আমি শুধু বলি স্যার পড়া করে না, ওই করে না। স্যার বলে না, আমাদের পড়া তো করে দেয়। সর্দি এখন চা বানাচ্ছে। ওই যে শেষদা, ওই যে ছোটদা। শেষদা ঘুমিয়ে পড়েছে। আমি এটাকে প্রথমে ফল মনে করেছি, এটা ফলই তো। একদম ফুল মনে করেছি। আমি বলি কি এটা কি ধরনের ফুল, পরে তো তুমি বললে এটা ফল। তো ঠাকুরকে দাওনি কেন? ভুলে গেছিলাম। নাকি ঠাকুরকে এই ফল দেয় না? ফলই তো। না, কেমন অদ্ভুত টাইপের দেখতে। ও মা, তোরা কাটছিস কেন রে? আমি তো ঠাকুরের কাছে দিতাম। আরে না, কেমন লাগে না? প্রথমে ঠাকুরকে দিয়ে দেবো। কি প্রথমকে ঠাকুরকে দিয়ে দেবো? কি বোকা বোকা কথা বলছিস? কাটি করে আরো না ধুয়েই কাটছিস। ভিতরে সাদা হয় না? এরকম স্বাদ পাবি না, মানে ভালোই তো খেতে। ও মা, ভালো তো, টক না, লবণ দিয়ে খেলে আরেকটু ভালো লাগতো। সবাই চায়ের সাথে ড্রাগন ফ্রুট খাচ্ছে। 300 টাকা কেজি, 400 টাকা। দেখে আমাকে আরেকটু দে তো। এটা নিয়ে নাও, ওইটুকু আমি ওদের জন্য নিয়ে যাই। নাও, যে খাবে তাকে দাও। চামচ। এই দেখো ভেতরটা এরকম। ড্রাগন ফ্রুট। এটা খাওয়া যাবে না? এটা খেয়ে দেখো তুমি একটু। না আমরা খাওয়া যাবে। এটাও তো বেশ সুন্দর। দেখো দানা দানা খেয়ে দেখো, এগুলো তো তুমি আমরা খাইয়ে দিই। ভিতরে কালো কালো দানা দানা। এই আমি এক হাত দিয়ে তুলতেই পারছি না। আমার তো ভালোই লাগলো। কত করে নিল দাম? এটার দাম কত বললো একটা? 60 টাকা। 607 না, 7 আর 60 একই শোনায়। সর্দি নাও, কারণ তুমি ভালো খাওনি। আমার চা তো ঠান্ডাই হয়ে গেল। দাও বিস্কুট দাও। এটা না খিদে নেই, একটু দুটো দাও। একটু আগে প্রসাদ খেলাম না। সর্দিটা এখন চলে যাচ্ছে। সাইকেলে করে যাবে? চলে গেল বাড়ি, এখন একদম ফাঁকা। সন্ধে হয়ে এসছে, এখন ঠাকুর ঘরে যাবো, সন্ধে বাতি দেওয়া এসব করা। আর আজকে একটু ভালো করে ঠাকুর পুজো দিতে হবে, কারণ আজকে রথের দিন না, সেই জন্য ভালো করে পুজো দিতে হবে।
তখন বললাম না যে আজকে আমি একটু ঠাকুর ঘরে বেশিক্ষণ টাইম থাকবো, রথযাত্রা সেই জন্য। কিন্তু আমি ঠাকুর ঘরে বেশিক্ষণ সময় থাকতে পারিনি। 6:30টার সময় ঠাকুর ঘরে ঢুকলাম, 7টার সময় স্যার চলে আসলো, বাকি সব স্টুডেন্টরা চলে আসলো। তারপর কৃপা ঘুমাচ্ছিল, কৃপাকে ডেকে দিতে হলো, মানে ঠাকুর ঘরে ঢুকে আমাকে 3-4 বার বেরোতে হলো। তো অনেকটা এক্সট্রা ভাত ছিল, ওই দুপুরে রান্না বান্না হয়েছে না, তো সেই অনেকটা এক্সট্রা ভাত ছিল, সেই জন্য ছদ্দি আবার ওই ওর দেওরকে পাঠালো। তো সেই জন্য তাড়াতাড়ি করে ঠাকুর ঘর থেকে আবার বের হয়ে আসতে হলো। ছদ্দি ওই ভাতটা নিতে পারিনি, এক্সট্রা ভাতটা নিতে পারিনি। আমি বলেছি যে ছদ্দি তোমাদের ঘরে লোক বেশি, তো অতটা ভাত আমাদের ঘরে কে খাবে, তুমি নিয়ে যেও। তো সেই সময় নিতে পারিনি, কারণ ছদ্দির হাতে গোপাল ছিল, 2টো গোপাল ছিল, তো সেই জন্য ছদ্দি নিতে পারেনি। ও আমাকে তখন বলে গেছে যে আমি সে উত্তমকে পাঠিয়ে দিচ্ছি, উত্তম মানে ছদ্দির দেওর, তার সাথে তোমাদেরকে অন্য কোনো দিন পরিচয় করিয়ে দেব। তো ও আসলো, তারপর ওকে সেই ওই ভাত দিলাম, ব্যাগে করে দিলাম। অনেকটা ভাত তো ছদ্দির টিফিন বক্স দিয়ে পাঠিয়েছে, কিন্তু টিফিন বক্সে তো ধরছে না, ওই প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরে তারপরে ওই ভাত দিলাম ওকে। ঠাকুর ঘরে ঢুকে 3-4 বার করে বেরোতে হলো। তারপরে কি করলাম, অর্জুনের খিদে পেয়ে গেছে, এর মধ্যে অর্জুন ডাকাডাকি করছে আমাকে। কৃপা যেহেতু স্যারের কাছে পড়ছে, সেই জন্য কৃপা ওকে কোনো টিফিন দিতে পারছে না, নাহলে তো কৃপা টিফিন দিত বা ওকে খাইয়ে দিত। তো সেই জন্য আমাকে এই তাড়াতাড়ি করে ঠাকুরঘর থেকে বেরোতে হলো। ইচ্ছে থাকলেও পড়তে পারি না গো কোনো কিছু। ভাবছিলাম আজকে একটু গীতা পাঠ করবো, কিন্তু করা হলো না। আমি জানো তো এরকম আর কি রথযাত্রার দিন, জন্মাষ্টমীর দিন, এই মানে এরকম আর কি যখন এরকম উৎসব হয় ঠাকুরের, গীতা পাঠ করি। গীতা পাঠ তো প্রতিদিন করা উচিত, কিন্তু এখন আমার হয় না। আগে করতে পারতাম, অর্জুন যখন আসলো তখন থেকেই আর আমি প্রতিদিন গীতা পাঠ করতে পারি না। আগে করতাম, আগে প্রতিদিন যখন সকালবেলা ঠাকুর পুজো দিতাম তখন 2 পেজ করে গীতা পাঠ করতাম, বেশি করতে পারতাম না, 2 পেজ আর গীতা মানে গীতার 2 পেজ করে পড়তাম। তো অর্জুন আসার পরে আর সেটা আমি করতে পারি না। তো ঠাকুরকে আমার বলা আছে যে অর্জুন বড় হয়ে গেলে আমি আস্তে আস্তে আবার এইসব করবো। এখন তো অর্জুন বড় হয়ে গেছে, যদি স্কুলটা থাকতো তাহলে এতটা অসুবিধা হতো না। বাড়িতে থাকে তো সারাদিন দুষ্টুমি করে, ওর পিছনে আমার লেগে থাকতে হয়, ওই জন্য ঠাকুর ঘরে বেশি সময় দিতে পারি না। কি বলি বাবা, দেখো বরফ দিয়ে খেলছে, দেখো দেখো কি বদমাশি বুদ্ধি। ওর ক্যাডবেরি গুলোকে এরকম বরফের মধ্যে রেখে দেবে, ফ্রিজের মধ্যে। ভেজাস না বাবা, খাটে ঘুমাবো কি করে। তো যেটা বলছিলাম, আমাদের তো এই অনুষ্ঠান করার কথা ছিল না। আমি আমার বরকে বলছিলাম অনেকদিন আগেই যে দেখো রথযাত্রার দিন কিন্তু একটু ঠাকুরের কাছে ভোগ দেবো। অনেকদিন ঠাকুরের কাছে ভোগ দেওয়া হয় না, এই করোনা করে। রাধা মাধবের কাছে একটু ভোগ দেবো, শুধু আমরা আত্মীয় স্বজনরাই থাকবো, তুমি একটু ব্যবস্থা করো। বর তখন রাজি হলো, আবার বলে না থাক, করোনার মধ্যে এসব করবো না, দরকার নেই। তারপরে কালকে দুপুর 4টের সময় ও যখন ভাত খেতে আসবো 3:30টার দিকে, তখন খাবার টেবিলে বসে আমি বলছি যে আমার না ভালো লাগছে না, কেমন মনটার মধ্যে খচখচ করছে। কালকে রথযাত্রা, আর ঠাকুরের জন্য কিচ্ছু করবো না। আমার প্ল্যান ছিল যে অনুষ্ঠান যদি না হয় তাহলে আমি ঠাকুরের কাছে লুচি সুজি মালপোয়া এগুলো করে ভোগ দেব আমার মতো করে। আমি তো ওই অন্নভোগটা দিতে পারবো না, যেহেতু আমি 12 মাস নিরামিষ খাই না। ওই জন্য রথের দড়ি টানার জন্য প্রতি বছর মন্দিরে যাই, তো গত বছরও সেই সব হয়নি, করোনার জন্য সেই সব কিছু করতে পারিনি। ওই জন্যই মনটা বেশি খচখচ করছিল যে গত বছরও রথের দড়ি ধরে টানতে পারলাম না, এই বছরও কি এরকম যাবে। সেই জন্য ঘরে এইসব ব্যবস্থা করলাম। আর আমাদের অর্জুন জানো তো এই প্রথম নিজের মুখে বলল যে রথ কিনে দাও। ও সবসময় গাড়ির বায়না করে, অন্য অনেক কিছু বায়না করে, কিন্তু কখনো রথের বায়না করতো না। আমরা ওকে বলতাম যে তুই রথ চালাম, মানে রথ নিয়ে বাচ্চারা বের হয় না, ওকে বলতাম, কিন্তু ও সেই রাজি হতো না, জানি না কিসের জন্য। এই বছর ফার্স্ট অর্জুন নিজের মুখে বলল যে ও রথ চালাবে, রথের দড়ি ধরে টানবে। তো সেই জন্য আমার খুব ভালো লাগছে। তারপর বরকে বললাম যে কালকে রথযাত্রা, আর আমার ঠাকুরঘরটা এরকম অন্ধকার হয়ে পড়ে থাকবে, তুমি কিছু একটা ব্যবস্থা করলে না, আমার মনটা কেমন খচখচ করছে, আমার ভালো লাগছে না। আমি বিশ্বাস করে আমার যেন কিরকম লাগছিল, মনে হচ্ছিল কালকে রথযাত্রা, ঠাকুরঘরটা এরকম অন্ধকার হয়ে পড়ে থাকবে, একটু যদি ঠাকুরের কাছে ভোগ দিতে পারতাম, একটু যদি কীর্তন করতে পারতাম, তাহলে আমার ভালো লাগতো। তারপরে বর রাজি হলো, ও তখনই ফোন করে করে সবকিছু ঠিকঠাক করলো। ও তো সেই বাজারও করেনি, তোমরা আমার আগের ভিডিওতে দেখলে না।
ওর সেই আর কি লোকজন সবাইকে বললো, মন্দিরে সব লোকজনদেরকে বললো যে তোমরা বাজার করে রেখো। তো এইভাবে সবাই আর কি হাতে হাতে করে নিলাম। দেখো কালকে সেই দুপুর 3:30 4টার সময় ঠিক হলো, আজকে সেই দুপুর 3:30 4টার মধ্যে অনুষ্ঠান শেষ। তো খুব আনন্দ হয়েছে, আমরা প্রায় 50 জন লোক হয়েছিলাম, 50 জন লোক ছিল, ভীষণ ভালো লাগলো। কালকে রাতে কোনো কাজ গুছিয়ে রাখতে পারিনি, না নিরামিষের বাসন বের করলাম, না কোনো সবজি কেটে রাখলাম, কোনো কাজ করতে পারিনি। সকালবেলা তাড়াতাড়ি করে সেই ঘুম থেকে উঠে ছদ্দি আর আমি দুজনে মিলে সমস্ত কাজ করলাম। ছদ্দি ঠাকুর ঘরের দিকে ছিল, ও তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুরের ওইদিকে পুরো চলে গেল, গ্যাস ওভেন ঠিক করা, তারপরে ওই তরকারি কাটা, এইসব ছদ্দি করলো। পরে লাস্টে আমরাও সবজিগুলো সবাই মিলে কেটে দিলাম হাতে হাতে, কিন্তু বেশিরভাগটা ছদ্দি এগিয়ে রাখলো। আর জানো তো এই ফার্স্ট টাইম প্রসাদ ঠিকঠাক মতো হলো। ঠিকঠাক মতো বলতে আমাদের বাড়িতে তো বছরে 4-5 বার এরকম ঠাকুরের অনুষ্ঠান হয়, তো প্রতিবারই না প্রসাদ বেশি থাকে, প্রচুর প্রসাদ থেকে যায়, কিন্তু এইবারই দেখলাম প্রসাদটা ঠিকঠাক মতো হলো, একদম কাটায় কাটায় ঠিকঠাক মতো হয়েছে। আমরা যখন আর কি লাস্টে খেতে বসলাম, ওই যে আমি যখন বসলাম, আমি তো সবার লাস্টে বসলাম, তো আমাদের ওই ব্যাচটা ভালো করে শুক্তো পাইনি। তোমাদের সাথে তো সব কথাই শেয়ার করি, সেই জন্য বলে দিচ্ছি, মানে শুক্তোটা কম ছিল, তো ওই সবাইকে একটা একটা করে ডাটা দেওয়া হলো, শুক্তোটাই কম পড়ে গেল। আর বাকি সব যা জিনিস ছিল সবকিছুই পেয়েছে, শুধু শুক্তোটা ওই একটা একটা করে একটু ডাটা খেলাম। তো আমাদের খাওয়ার পর গামলা একদম প্রায় ফাঁকা, সেই ভিডিওতে আমি করলাম, কিচ্ছু আর ছিল না। তো এই ফার্স্ট টাইম প্রসাদ একদম ঠিকঠাক মতো হলো। কেন বলছে এই কথাগুলো জানো? প্রসাদ যদি বেশি হয় না খুব অসুবিধে হয়ে যায়, কারণ প্রসাদ নষ্ট করা যায় না, তখন এর বাড়িতে দাও, ওর বাড়িতে দিয়ে আসো, আর সেটা যে কি ঝামেলা, এই মানে ওই প্রসাদ গুছাতে খুব বিরক্ত লাগে। 2-3টে গোছানো যায় ঠিক আছে, 8-10 বাড়িতে প্রসাদ দিয়ে আসো, কি বিরক্ত লাগে না? এসে প্রসাদ নেওয়া সেটা একটা অন্য ব্যাপার, কেউ যদি এসে প্রসাদ খায়, চার্জে বসানো, কেউ যদি এসে বাড়িতে এসে যদি প্রসাদ খায় সেটা অন্য ব্যাপার, কিন্তু কাউকে ঠিকঠাক মতো টিফিন বক্সে গুছিয়ে দেওয়া বা পাতায় করে গুছিয়ে দেওয়া সেটা একটা বিশাল চাপের ব্যাপার। তো এই বছর আমাকে ওই কাজটা আর করতে হয়নি। আমাদের ডিনার করা হয়ে গেল, আর কালকে তো বিপত্তারিণী পুজো, তো কালকে সকালে বিপত্তারিণীর পুজো দিতে যাব মন্দিরে, আমি আর ছর্দি যাব। তো বিপত্তারিণী পুজোর আগের দিনই বাজার করে নিয়ে আসে, বাজার বলতে 13 রকমের ফল, 13 রকমের ফুল, তারপরে হলো গিয়ে ওই লাল সুতো, দুব্বো, এগুলো নিয়ে আসে। কিন্তু এইবার আর সেটা হলো না, আজকে আর সেটা করতে পারলাম না। বরকে বলছিলাম যে তুমি ওই ও যখন আর কি ছদ্দির বাড়িতে গেল সন্ধ্যের সময়, বলছিলাম তুমি আসার সময় বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে এসো। ও বলে আজকে আর আমার ইচ্ছে করছে না, আজকে আমি সারাদিন শুধু বাজারই করলাম। কালকে থেকে বাজার করতে শুরু করেছে, না আজকে না কালকের থেকে বাজার করতে শুরু করেছে, বলে কালকের থেকে শুধু আমি বাজারই করছি, আজকে আর বাজার আনতে পারবো না, কালকে সকালে নিয়ে আসবো। এবার বাজারটা নিয়ে আসলে কি হতো বলো তো, যে লাল সুতো, দুব্বো, ওগুলো দিয়ে সে গিট দিয়ে বাঁধতে হয় না, 13টা গিট দিতে হয়, তো ওইটা আমি করতে পারতাম। ওইটা যদি এই রাতের বেলা করে রাখতে পারতাম তাহলে একটা কাজ হয়ে যেত। এবার কালকে সকালে আমি কোন দিকে যাব? ঠাকুর ঘরের অবস্থা খারাপ, ঠাকুর ঘর গোছাতে হবে, বোঝোই তো বাড়িতে একটা অনুষ্ঠান হলে কিন্তু প্রচুর কাজ। অনুষ্ঠানের দিন যেটুকু কাজ না থাকে, অনুষ্ঠানের পরের দিন কিন্তু বেশি কাজ থাকে। তারপর ঘরের রান্না বান্না করে ঠাকুর পুজো দিয়ে সময় মতো রেডি হয়ে ঠাকুরের সবকিছু গুছিয়ে মন্দিরে যেতে হবে। আর মন্দিরে তো গিয়েই চলে আসতে পারবো না, ওখানে তো কিছুক্ষণ থাকতে হবে, বসতে হবে। তো মন্দির থেকে আসার পর আবার সন্ধ্যেবেলা সেই লুচি সুচি বানাতে হবে, যে 13টা লুচি বানিয়ে খেতে হয় না, সেই সব আবার করতে হবে। তাই ভাবছি যে কালকেও অনেক কাজ বাকি, অনেক কিছু করতে হবে। যাই হোক, এখন ভিডিওটা শেষ করছি, ঘুমিয়ে পড়বো এখন। আজকে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কালকেও আমাকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তারপরে এই পুজোর সব কাজকর্ম এসব করতে হবে। তো আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। এখন ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।